আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বায়োলজি। বায়োলজির দ্বিতীয় অধ্যায় একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমাদের জন্য মাইটোকন্ড্রিয়া। তো আজকে আমি আলোচনা করবো তোমাদের জন্য মাইটোকন্ড্রিয়া, এবং মাইটোকন্ড্রিয়া যে এ টু জেড যা আছে, এই এ টু জেড আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিতে চেষ্টা করবো। তো আমরা একটা টপিক পড়ার আগে আমি আগে তোমাদেরকে সবসময় ক্লিয়ার করি এবং এখনো ক্লিয়ার করব যে ওই টপিকটা কেন পড়বো বা এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, কি কি টাইপের প্রশ্ন হতে পারে। তো আমরা ওইগুলো আজকে এখন ক্লিয়ার করবো। তো মাইটোকন্ড্রিয়া থেকে যে ধরনের প্রশ্ন হয়, মাইটোকন্ড্রিয়ার ভিতরে বিভিন্ন রকম ডেফিনেশন আছে। যেমন ক্রিস্টি কাকে বলে, ম্যাট্রিক্স কাকে বলে, অক্সিজম কাকে বলে, এই টাইপের ডেফিনেশন গুলো আসতে পারে বা এমসিকিউ আসতে পারে, যে এরকম একটা প্রশ্ন দিয়ে বলবে যে আসলে নিচের কোনটা। তো এরকম বিস্তারিত যখন আলোচনা করবো তখনই তুমি দেখতে পারবে বা জানতে পারবে না। তো এরপরে এখান থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আসে। সেই প্রশ্নটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে মাইটোকন্ড্রিয়াকে কেন শক্তিগড় বা পাওয়ার হাউস বলা হয়। এই প্রশ্নটা যে বি নাম্বার প্রশ্ন, সিকিউ, যে আমরা যে সিকিউ গুলা পড়ি অর্থাৎ সৃজনশীল গুলাতে পড়ি, সৃজনশীল গুলা বি নাম্বার প্রশ্নের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে কেন শক্তিগত পাওয়ার হাউস বলা। এই টাইপের প্রশ্নগুলো আমরা পড়বো। তো এই মাইটোকন্ড্রিয়াটা আমরা নিয়ে বিশদ আলোচনা করবো। তো এই মাইটোকন্ড্রিয়াটা হচ্ছে যে এটা মূলত উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, দুই ধরনের কোষে মাইটোকন্ড্রিয়াটা থাকে। তার মানে প্রথমত প্রশ্ন আসতে পারে কি এটা কি উদ্ভিদ কোষে থাকে নাকি প্রাণী কোষে থাকে। তো আমরা প্রথমে শিওর হয়ে যাব যে মাইটোকন্ড্রিয়া এমন একটা অঙ্গাণু যেটা উদ্ভিদ কোষেও থাকতে পারে, প্রাণী কোষেও থাকতে পারে। তো এই অঙ্গটা মূলত শ্বসন কার্যে সাহায্য করে। তো মাইটোকন্ড্রিয়া অঙ্গটা কি করে, এটা মূলত আমাদেরকে যে উদ্ভিদ বা প্রাণী কোষে আছে ওইখানে শ্বসন কার্য যেটা হয়, ওই শ্বসন কার্য মূলত এটা কি করে আমাদেরকে সহযোগিতা করে। তার মানে এটা কি কাজে সাহায্য করে, শ্বসন কাজে এটা আমাদেরকে সহযোগিতা করে। তো যখন শ্বসন কার্য নিয়ে অ্যানালাইসিস হচ্ছে বা শ্বসন কার্যে বিজ্ঞানী রিচার্ড অল্টম্যান যখন শ্বসন কার্য নিয়ে অ্যানালাইসিস করতেছে, তখন সে দেখতে পায় যে শ্বসন কার্যে একটা অঙ্গাণু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই গুরুত্বপূর্ণ অঙ্গাণুটা কি, সেই গুরুত্বপূর্ণ অঙ্গাণুটা তো তখন তো কেউ নাম দিতে পারে না, নাম দেয়, তখন তিনি নাম দেন সেই গুরুত্বপূর্ণ অঙ্গাণুটা হচ্ছে সেই অঙ্গটার নাম দিচ্ছে তিনি বায়োব্লাস্ট। সেই অঙ্গাণুটার নাম দিচ্ছে কি, বায়োব্লাস্ট। তার মানে মাইটোকন্ড্রিয়া যখন আবিষ্কার হয় তখন সেটার নাম কি ছিল, বায়োব্লাস্ট। এবং এই যে বিজ্ঞানী রিচার্ড অল্টম্যান সেটা আবিষ্কার করে কত সালে, 1886 সালে কি করছে, সে এই মাইটোকন্ড্রিয়া অঙ্গাণুটা আবিষ্কার করছে। এবং অনেকে সেটা মতান্তরে আরেকটা সাল আছে 1894 সালে। তো মাইটোকন্ড্রিয়া কি করে আবিষ্কারের সময় যে রিচার্ড অল্টম্যান সেই নামটা দিছিল বায়োব্লাস্ট। এবং যে আমরা যে নামে প্রচলিত নামটা যেটা মাইটোকন্ড্রিয়া, এই প্রচলিত নামটা তো কেউ না কেউ দিছে। তো এই প্রচলিত মাইটোকন্ড্রিয়া নাম দেন বিজ্ঞানী কার্ল ব্যান্ডা। এই বিজ্ঞানীর নামটা দিচ্ছে কি, কার্ল ব্যান্ডা। কি করছে, এই মাইটোকন্ড্রিয়া নামটা দিছে। তো এই মাইটোকন্ড্রিয়া অঙ্গাণুটা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট। তো দ্বিস্তরের ভিতরে একটা তো বাইরে থাকে, একটা ভিতরে থাকে। তো দ্বিস্তরের ভিতরের পর্দা যেটা আছে এটা কি থাকে, ভিতরের দিকে এভাবে বাজ হয়ে থাকে। এই যে ভিতরের দিকে যেটা বাজ হয়ে থাকে ওইটাকে বলে ক্রিস্টি বলে। অর্থাৎ ভিতরের স্তরটি ভিতরের দিকে বাজ হয়ে থাকাকে কি বলে, ক্রিস্টি বলে। তার মানে যদি ক্রিস্টির ডেফিনেশন আসে আমরা পারবো যে মাইটোকন্ড্রিয়া দ্বিস্তরের মাঝখানে ভিতরের যে স্তরটি আছে, ভিতরের স্তরটি ভিতরের দিকে বাজ হয়ে থাকে, এবং ভিতরের দিকে বাজ হয়ে থাকাটাকে কি বলে, ক্রিস্টি বলে। এখন আসে এই ক্রিস্টির গায়ে গোলাকার বৃন্তযুক্ত কিছু বস্তু থাকে। এই যে বস্তুগুলা এগুলা কি গোলাকার বৃন্তযুক্ত বস্তু। এই গোলাকার বৃন্তযুক্ত বস্তুগুলাকে কি বলে, অক্সিজম বলে। তার মানে অক্সিজম জিনিসটা কি,
ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত যে গোলাকার বস্তুগুলা থাকে ওই বস্তুগুলাকে কি বলে? অক্সিসোম বলে। এরপরে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স জিনিসটা কি? ম্যাট্রিক্স জিনিসটা হচ্ছে এই যে মাইটোকন্ড্রিয়ানের ভিতরে যে বস্তুটা থাকে, মাইটোকন্ড্রিয়ানের ভিতরে থেকে কি? ম্যাট্রিক্স। মাইটোকন্ড্রিয়ানের ভিতরে থেকে ম্যাট্রিক্স। তার মানে এই পর্যন্ত আমরা কি কি শিখলাম? এই পর্যন্ত আমরা শিখলাম যে এই মাইটোকন্ড্রিয়াটা কে আবিষ্কার করছে? আবিষ্কার করছে বিজ্ঞানী রিচার্ড অল্টম্যান। এরপরে এই যে রিচার্ড অল্টম্যান, এটার নাম কি দেন? এটার নাম দেন বায়োব্লাস্ট। এরপর যে বর্তমান প্রচলিত যে নামটা মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়ার নাম দেন কে? কার্ল ব্যান্ডা। এবং এটা কয় স্তর বিশিষ্ট? এটা 2 স্তর বিশিষ্ট। এবং এরপরে হচ্ছে গিয়া যে এখানে ক্রিস্টি কাকে বলে? ক্রিস্টিটা হচ্ছে যে দ্বিস্তর বিশিষ্ট, যে ভিতরের স্তরটা ভিতরের দিকে বাজ হয়ে থাকে, এই ভিতরের বাজটাকে ক্রিস্টি বলে। এরপরে এখানে একটা প্রশ্ন হচ্ছে অক্সিসোম কাকে বলে? অক্সিসোম হচ্ছে যে ক্রিস্টির গায়ে যে গোলাকার বৃন্তযুক্ত বস্তুগুলা থাকে ওই বস্তুগুলাকে অক্সিসোম বলে। এবং ম্যাট্রিক্স কোথা থেকে? ম্যাট্রিক্স থেকে মাইটোকন্ড্রিয়ানের ভিতরে। তো এখন বলতে পারেন যে আসলে মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজই হচ্ছে শ্বসন কার্যে কি করা? সাহায্য করা। এখন আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন বলছিলাম যে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই টপিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাইটোকন্ড্রিয়াকে কেন শক্তিগর্ভ বা পাওয়ার হাউস বলা হয়? দেখেন, এই প্রশ্নটা জানতে হলে আমাদের জানতে হবে যে শ্বসন কার্য সম্পর্কে একটু আমাদেরকে বিশদ জানতে হবে। তো শ্বসন কার্য সম্পর্কে আমাদের জানতে হলে দেখেন, শ্বসন কার্যে আমাদের 4টা ধাপ সম্পূর্ণ হয়। শ্বসন কার্য কয়টা ধাপ সম্পূর্ণ হয়? 1 নাম্বার হচ্ছে গ্লাইকোলাইসিস, 2 নাম্বার হচ্ছে এসিটাইল কো সৃষ্টি, 3 নাম্বারটা কি? ক্রেবস চক্র, 4 নাম্বারটা কি? ইলেকট্রন প্রবাহতন্ত্র। তো শ্বসন কার্যের কয়টা ধাপ? শ্বসন কার্যের 4টা ধাপ। শ্বসন কার্যের কয়টা ধাপ? শ্বসন কার্যের 4টা ধাপ। 1 নাম্বার গ্লাইকোলাইসিস, 2 নাম্বার এসিটাইল কো সৃষ্টি, 3 নাম্বার ক্রেবস চক্র, 4 নাম্বার ইলেকট্রন প্রবাহতন্ত্র। এখন দেখেন, তো এই যে 4টা ধাপ আছে, 4টা ধাপের ভিতরে 3 নাম্বার যে ধাপটা এটা মোস্ট ইম্পর্টেন্ট। এবং 4টা ধাপের ভিতরে যে প্রথম যে ধাপটা, এই ধাপটা হচ্ছে যে গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিসটা সেটা মাইটোকন্ড্রিয়ার ভিতরেই হয় না, অর্থাৎ এটা আউট অফ সিলেবাস। মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি হয় না? 4 নাম্বার ধাপটা হয় না। তো তিনটা ধাপ কি হয়? মাইটোকন্ড্রিয়ার সাথে ওতপ্রোতভাবে কিংবা কোনোভাবে জড়িত। তার ভিতরে সবচেয়ে যে 3 নাম্বার ধাপটা আছে, 3 নাম্বার ধাপটা আমি কি বলছি? ক্রেবস চক্র। এই ক্রেবস চক্রে প্রচুর পরিমাণ এনার্জি প্রডিউস হয়, অর্থাৎ ক্রেবস চক্রে কি হয়? প্রচুর পরিমাণ এনার্জি প্রডিউস হয়। আর ক্রেবস চক্রে যেহেতু প্রচুর পরিমাণ এনার্জি বা শক্তি প্রডিউস হয়, তার মানে ক্রেবস চক্রটা আবার কার ভিতরে হচ্ছে? ক্রেবস চক্রটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে হচ্ছে। তার মানে ক্রেবস চক্রে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে, আবার ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়ার ভিতরে হচ্ছে। তার মানে মাইটোকন্ড্রিয়ার ভিতরে প্রচুর পরিমাণ শক্তি উৎপাদন হচ্ছে। আর যেহেতু এই কারণেই কি বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে শক্তিগর্ভ বা পাওয়ার হাউস বলা হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে মাইটোকন্ড্রিয়াকে কেন শক্তিগর্ভ বা পাওয়ার হাউস বলা হয়। তো আমরা আজকে আপনাকে আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে কি? প্লাস্টিড। আজকে আমরা আপনাদেরকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো, প্লাস্টিড। তো মাইটোকন্ড্রিয়া পর্যন্ত এই পর্যন্তই ছিল, যে ক্রিস্টি কাকে বলে, অক্সিসোম কাকে বলে, এরপরে হচ্ছে গিয়া ম্যাট্রিক্স জিনিসটা কি, এরপরে হচ্ছে এটাকে শক্তিগর্ভ পাওয়ার হাউস বলা হয় কেন। মূলত জিনিসটা হচ্ছে এখানে। আর হচ্ছে যদি মাইটোকন্ড্রিয়ার লম্বচ্ছেদের চিত্র আসে, তো এই লম্বচ্ছেদের চিত্রটা দিয়ে বিভিন্নভাবে এভাবে চিহ্নিত করে দিবেন। তো আশা করি মাইটোকন্ড্রিয়ার টপিকটা নিয়ে আজকে এ পর্যন্তই। আর সামনে আরো একটা টপিক নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পড়াশোনা করুন সামনে মনোযোগ দিয়ে।